তারেক রহমান সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নাহলে সরান। কাকে দিয়ে কি কাজ বেরিয়ে এই সরকার বুঝে না, ইউনূস সাহেব বুঝে না, বুঝতে পারে এই সমস্ত আবল তাবল লোককে উপদেষ্টা বানাইতো না। সমন্বয়কদেরকে বলবো, এই সরকারকে বলবো, বাঙালি জাতি বড় অদ্ভুত জাতি, মাথায় তুলতেও সময় লাগে না, মাথা থেকে নামাইতেও তাদের সময় লাগে না। আপনারা যে যে কাজ করছেন এখন সারাদিন, সচিবালয়ে যাচ্ছেন, এই তদবির করছেন, ওই সালিশি করছেন, এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে। 6 সালে 7 সালে যে কাজটা বিএনপি করতে চাইছিল কিন্তু পারে নাই, সেই কাজটা তো 2014 আওয়ামী লীগ করছে, হুবহু একই ফরম্যাটে। বাহিনীর একজন কর্মকর্তা তিনি পরিদর্শনে গিয়ে বলেছেন যে এটা উনি ধারণা করছেন এটা পরিকল্পিত একটি ঘটনা। এই বিষয়ে আসলে আপনার মন্তব্যটা কি? দেখুন, আগুন তো আগুনই, তাই না? এখন আগুন দুর্ঘটনা হতে পারে, আগুন নাশকতা হতে পারে, আগুন এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য হতে পারে, অথবা আগের সরকারের অপকর্মের তথ্য প্রমাণ এগুলোকে ধ্বংস করার জন্য হতে পারে, সব কিছুই হতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি কোনো প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না। এটুকু পর্যন্ত ঠিক আছে। এখন আমরা সম্ভাবনা নিয়ে এক কথা বলতে পারি। যদি একটা আগুন এক জায়গায় জ্বলে শর্ট সার্কিট হতে পারে, যদি একসঙ্গে 3 জায়গায় জ্বলে তখন সেটাকে 3 জায়গায় একই সঙ্গে বলে কয়ে আলোচনা করে শর্ট সার্কিট হয় না, তখন ওটাকে আপনি নাশকতা বলতে পারেন, ষড়যন্ত্র বলতে পারেন, স্যাবোটাজ বলতে পারেন, যাই বলেন বলতে পারেন। এখন যখন আপনি নাশকতা বলেন এবং যখন একজন দায়িত্বশীল ব্যক্তি বলেন, তখন একসঙ্গে ওখানে আমি দুটো সম্ভাবনা দেখি। দুটো সম্ভাবনা হলো, তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে যেটা নাশকতা। যদি আপনি প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার দায়িত্বটা পালন করতে পারেন না। মানে এটা তো প্রমাণ করার একটা গোষ্ঠী তো আছে যা নাকি ষড়যন্ত্রগুলিকে আইডেন্টিফাই করবে, তাহলে কিন্তু আপনারা তাহলে ব্যর্থ হলেন, আপনারা পারলেন না, আপনারা সেই যোগ্য না প্রমাণ করার ক্ষেত্রে। এই ধরনের একটা আশঙ্কা দেখা দেয়। দ্বিতীয় যে আশঙ্কাটা দেখা যায়, যেটা নাকি আমরা আওয়ামী লীগ আমলে দেখতাম, ধরেন কোথাও একটা বাস অ্যাক্সিডেন্ট হলো, সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল টখরুল কয়েকজনের নামে আগুন মামলা হয়ে গেলো যে মির্জা ফখরুল ওখানে বাসের মধ্যে ময়লা গাড়িতে আগুন দিছে, ভাঙচুর করছে, ড্রাইভারকে পিটাইছে বলে দিল। এখন ড্রাইভার তো পিটনি খাইছে, গাড়ি তো আগুন ধরছে। এখন যেহেতু ওই দুটো সত্য, অতএব পেছনে যে 32 জনের নাম আছে এরা সবাই সত্য। এখন যদি এখানেও সেরকম কিছু হবে কিনা এটা আমি জানি না। এখন যেহেতু মনে করেন আওয়ামী লীগ বেঁকে আছে, এখন যে আওয়ামী লীগের লোক মনে করেন আজকে 4 বছর আগে সচিবালয়ে ছিল, এখন রিটায়ারমেন্টে চলে গেছে, হয়তো সে ক্যান্সার রোগে আক্রান্ত, তার নামে কিন্তু এসে পড়তে পারে। তাহলে এটা হলো কি যে কেষ্ট বেটাই চোর, এই কেষ্ট বেটাকে খোঁজার একটা অপপ্রবণতা। যে কোনো একটা অঘটন ঘটলে পরে কিছু মুরগা পাওয়া যায় যে এদেরকে ধরার একটা সুযোগ। যদি সে ধরনের কিছু হয় তাহলে আমরা বলবো যে আমরা আগের মতোই আছি, চেঞ্জ খুব একটা হচ্ছে না, এবং সেটা আগের মতো থাকা মানে কি জাতির জন্য একটু দুর্ভাগ্য। কিন্তু সব মিলিয়ে যেটা হলো, আমাদের একটা ক্ষতি হয়ে গেল। আমাদের কিন্তু সচিবালয়ে আগুন, দেখেন আমার বয়সটা কম হয় নাই, আমার এত বছর বয়সে সচিবালয়ে ধরনের আগুন ধরেছে আমি কখনো শুনি নাই। এখন যা আমি শুনি নাই তা যে কখনো ঘটবে না তা কিন্তু না, ঘটতেই পারে। কিন্তু এই ঘটনাটা কিন্তু আমার জন্য তো একটু বিস্ময়কর ঘটনা। এটা হতে পারে ব্লেম গেম হতে পারে, আমি জানি না, আবার সত্যও হতে পারে, সেটাও আমি জানি না। তবে আমি একটা কথা বলবো যে এরা তো ক্ষমতায় আসছে 4 মাসের উপরে হয়ে গেছে। এই 4 মাসের মধ্যেও যদি তারা তদন্তের ব্যাপারগুলি কাজ শুরু করে না থাকে, এই সমস্ত নথিপত্র যদি তাদের কাছে কপি না থাকে সেটা একটা বিস্ময়কর হবে। কারণ সব কিছু কিন্তু এখন কম্পিউটারাইজড। কিন্তু তাদের আপনার এদের হার্ড ডিস্কে অথবা নিশ্চয়ই এদের সার্ভার আছে গভর্নমেন্টের একটা, সেই গভর্নমেন্টের সার্ভার এগুলি কিছুই থাকবে না এটা আমি মনে করি না। কাজে হার্ড কপি পুরো গেল কি গেল না, কিছু যায় আসে না আসলে। মানে ডিজিটালাইজড আদৌ হয়েছে কিনা সেটাও তো না হওয়ার কোনো কারণ নাই, কারণ সবগুলি তো আপনি ওইভাবে তো যায়। যত কিছু তারা করেছে এগুলো তো গভর্নমেন্টের একটা সার্ভার আছে। এত আমাদের দেশ একবার শুনলাম আপনার ডিজিটাল হয়ে গেল, পরে স্মার্ট হয়ে গেল, তারপরে আমি শেষ পর্যন্ত আপনি বলতে পারছেন না তাদের কোনো সেন্ট্রাল কোনো সার্ভার নাই। এটা তো ভাই আমি শুনতে রাজি না, নিশ্চয়ই আছে। কাজে আমার মনে হয় না যে ফিজিক্যাল ডকুমেন্ট কিছু পুড়ে গেলো, হার্ড ডকুমেন্ট, তাতেই খুব ব্যাড ক্ষতি হয়ে গেলো, এদেরকে ধরা যাচ্ছে না তা না। যদি এখন কেউ বলে ওগুলি পুড়ে গেছে অত চোর ধরা যাচ্ছে না, তখন কিন্তু আবার উল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে চোরের লোকে আপনার কিছু একটা মানে হিসাব বিকাশ হয়ে গেছে নাকি, যে আপনি চোর ধরতে না চাওয়ার অজুহাত খুঁজতেছেন, তাও কিন্তু হইতে পারে। আমি এদিক ওদিক সব সম্ভাবনার কথাই বললাম, মানুষ সবগুলি আলোচনা করবে পরবর্তীতে।
কাজেই কেউ একজন বললো যে আমাদেরকে ব্যর্থ প্রমাণ করার যে কোনো প্রচেষ্টা মানে রুখে দেওয়া হবে, তো আপনি আগুনে তো রুখে দিতে পারলেন না। আগুন দিয়ে আপনাকে ব্যর্থ প্রমাণ করবো, ওটা আপনি রুখে দেবেন? এইগুলি বাদ কি বাদ, এগুলো হলো পলিটিক্যাল বক্তব্য। আমি এটা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করতেছি, আমাদের এই নির্দলীয় সরকারের উপদেষ্টারা খুব রাজনৈতিক বক্তব্য দিতে পছন্দ করছেন কেন যেন। এটা ঠিক না, এটা প্রয়োজন নেই কোনো। আমরা এবার আরেকটা বিষয় নিয়ে আলাপ করি, সেটা হচ্ছে যে আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উনি একটি অনুষ্ঠানে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, এবং তিনি এটা সম্পর্কে বলেন যে কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এ আত্মত্যাগের কি দাম থাকবে। এখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার রাজনৈতিক দল বলতে আসলে উনি কাদেরকে বুঝিয়েছে? বা উনি যেটা বলেছেন যে কারা নির্বাচিত হবে যদি তারা নির্ধারণ করে দেয় তাহলে সেটা হবে দুঃখজনক, এই কথাটুকু ঠিক আছে। কারা নির্বাচিত হবে অন্য কেউ কেন নির্ধারণ করে দেবে, এটা দেওয়া উচিত না, এটা ঠিক আছে। কিন্তু তারপরে তার আগে প্রশ্ন হলো, এটা যে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা যে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা চালাচ্ছে, রিজভী সাহেবের এই অভিযোগের ভিত্তিটা কি? কি ভিত্তি? রিজভী সাহেব একটা দলের একটা বড় পদে আছেন, ওনাকে আরো হিসাব নিকাশ করে কথা বলা উচিত। উনি কিন্তু খুবই বালসুলভ আচরণ করেন, খুবই। এবং এই যে একবার আপনার উনি চাদর পরে ফেলালেন, বউয়ের কাপড় পরে ফেলালেন, কি কি এগুলি মাঝে মাঝে উনি করেন আর কি। তো যে সমস্ত কাজ করে এটা তার অবস্থানের থেকে তার মতো পদের লোকের জন্য মানায় না, এটা একটা একান্ত মাঠ পর্যায়ের কর্মীর জন্য মানায়। ওনাকে বুঝতে হবে যে উনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন। ওনার দল আগামীতে ক্ষমতায় যাবে এরকম অনেকে ভাবে, সে ভাবনা শেষ পর্যন্ত কি হবে আমি জানি না, কিন্তু অনেকে কিন্তু ভাবে, হয়তো উনি নিজেও ভাবেন। যদি নিজেই ভাবেন তাহলে ওনার বোঝা উচিত যে কথাগুলো উনি এভাবে বলতে পারেন না। আমি যদি দাবি করি যে উনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কথা বলেছেন, কোন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এটা ওনার এখন প্রকাশ করা উচিত। তবে এটা বলার মাধ্যমে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থা আছে উনি সবাই ব্যাপারে কিন্তু আমার মনে একটা সন্দেহ ঢুকেছিলেন। তো আমি টাকা দিয়ে একটা গোয়েন্দা সংস্থাকে পালি, ওই গোয়েন্দা সংস্থার বেতন তো ভাই আমরা দিই, হ্যাঁ আমাদের টাকা থেকে তো যায়। তো সবার ব্যাপারে আমাকে উনি এই যে একদম সন্দিহান করে তুললেন, এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। আমি তো মনে করি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যুগপৎভাবে রিজভী সাহেবকে জিজ্ঞাসা করা উচিত, ভাই আপনার নামটা বলেন, আপনাকে নাম বলতে হবে, এবং নাম বললেই শেষটা, নাম বলার পর আপনাকে প্রমাণ করতে হবে আপনি কোথায় পেয়েছেন, কোন দলকে, কোন দল গঠনের চেষ্টা করতেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। আপনাকে বলতে হবে, আপনি যেটা পাবলিক অপিনিয়ন দিচ্ছেন। আপনি যদি বসে বসে একা একা চিন্তা করতেন, আপনার ওয়াইফের সঙ্গে আলাপ করতেন, আমার কোনো আপত্তি আসলো না। ওনারা আপনারা দুজন বলবেন, আপনারা দুজন হাহুতাস করতেন, কোনো সমস্যা নাই। এমনকি আপনি যদি ড্রয়িং রুমে বসে আপনার বন্ধু বান্ধব সঙ্গে আলাপ করতেন, তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি একটা পাবলিক স্টেটমেন্ট দিয়েছেন, এটা আপনি পারেন না। আর পারেন তখন যখন আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকবে। তা আমি সেই প্রমাণগুলি এই দেশের একজন নাগরিক হিসাবে এবং ওনার পাবলিক অপিনিয়ন শুনছে তারা, সেরকম একজন পাবলিক হিসাবে আমি ওনার কাছে জানতে চাই যে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন, তার নাম বলেন। সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন ব্যবস্থা নেওয়া হবে না? কারণ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তো রাজনৈতিক দল গঠনের ই নাই, তাকে তো দায়িত্ব দেওয়া হয় নাই। সেই কাজটা কেন করবে? করা উচিত না। কিন্তু এখন কে ঠিক? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে দল করতেছে এটা ঠিক, নাকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যাপারে রিজভী সাহেবের ব্লেমটা ঠিক? কোনটা আসলে সত্য? যেটাই সত্য হোক, দুইটার মধ্যে যে কোনো একজন অপরাধ করছেন। হয় রিজভী অপরাধ করছেন, তাহলে সংস্থা অপরাধ করছেন। যদি সংস্থা অপরাধ করে থাকে তার ব্যাপারে সরকার উচিত কোনো একটা ব্যবস্থা নেওয়া, কঠিন ব্যবস্থা নেওয়া। আর যদি রিজভী সাহেব অপরাধ করে থাকে, রিজভী সাহেবের বিরুদ্ধে তার দলের উচিত একটা ব্যবস্থা নেওয়া, এবং সেটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই ধরনের আলতু ফালতু কথা বলার জন্য ওনাকে এত বড় পদে বসানো উচিত হয় না। এই ব্যাপারে সরকারের কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের তো না, তার দলের। তারেক রহমান সাহেবকে আমি বলবো যে ভাই আপনি আপনার এই সমস্ত লোকজনকে হয় থামান নাহলে সরান, যে কোনো একটা করেন। আমরা এবার একটু গণমাধ্যম নিয়ে কথা বলি। আপনি কিছুদিন আগে আমরা দেখেছি যে গণমাধ্যম যে সংস্কার কমিশন তাদের একটা সেমিনার হয়েছে সম্ভবত, সেখানে আপনি উপস্থিত ছিলেন। একই সঙ্গে একটি বিষয় খুব আলোচনায় আছে যে ছাত্রদের একটা অংশ একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকপক্ষের কাছে গিয়েছে।
যেটা সোশ্যাল মিডিয়ায় এসছে যে তারা একটা তালিকা দিয়েছে সাংবাদিকদের যে চাকরিতে রাখা বা না রাখা এই প্রসঙ্গে, কিন্তু পরবর্তীতে সমন্বয়কদের একজন দাবি করেছেন যে উনি কোনো তালিকা দেননি, কিন্তু তিনি হচ্ছেন প্রতিবাদ জানাতে গিয়েছেন ওই টেলিভিশন চ্যানেল বিগত সরকার আমলে যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছে। মানে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে কোনো গণমাধ্যম যদি গণবিরোধী কোনো আচরণ করে থাকে তাহলে আসলে এটার প্রক্রিয়াটা কি হবে? মানে তাদেরকে একটা জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়াটা কি আমাদের এই সংস্কারের মধ্যে থাকবে, নাকি এইভাবে ছাত্ররা গিয়ে জবাবদিহিতা চাবে বা পাঠকরা একসঙ্গে হয়ে গণমাধ্যমের কাছে জবাবদিহিতা? আমি একটা একটা করে বলি। প্রথমত, যে সংস্কারের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন, এই কমিশনের যে সমস্ত মেম্বারের নাম দেখছি আমি, এদের মধ্যে 80%কে আমার আপ টু দ্য মার্ক মনে হয় নাই, ইনক্লুডিং চেয়ারম্যান। উনি ভাই এই দেশের নাগরিক না, উনি নাগরিক এখানকার, বাট একই সঙ্গে উনি ব্রিটেনের নাগরিক। উনি ব্রিটেন থাকেন, ওখানকার পশ্চিমা গণমাধ্যম সম্বন্ধে ওনার ধারণা আছে। আমাদের গণমাধ্যমে যারা কাজ করে, গণমাধ্যম কর্মী, আমাদের গণমাধ্যমে যারা গ্রাহক, মানে যে টার্গেট গ্রুপ অডিয়েন্স যারা আছে, এদের সম্পর্কে ওনার কোনো স্পষ্ট ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। এই লোকটাকে এখানে নির্বাচিত করাটাই ভুল হয়েছে। এটার মাধ্যমে ডক্টর ইউনূস সরকার আবারও প্রমাণ করছে ওনারা যোগ্য লোকটাকে চেনেনি না। কাকে দিয়ে কি কাজ বেরিয়ে এই সরকার বোঝে না, ইউনূস সাহেব বোঝে না। বুঝতে পারে এই সমস্ত আবল তাবল লোককে উপদেষ্টা বানাইতো না। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো যে এই গণমাধ্যম কমিশন কি কি সুপারিশ করবে এটা তাদের ব্যাপার, সেটা আমরা দেখবো, দেখার পর আমরা আরো মন্তব্য করবো। কিন্তু এর আগেই যেভাবে এই উপদেষ্টারা, আমাদের তথ্য উপদেষ্টা দেখছি মাঝে মাঝে মন্তব্য করেন যে উনি গণমাধ্যমের স্বাধীনতা চান, কিন্তু কোন পর্যন্ত চান, এটা গণমাধ্যমকে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে, এটাও বলেন উনি। আবার এই যে সমন্বয়ক যারা, হাসনাত সাহেব দেখলাম যে সময় টিভির যে মালিক পক্ষ তাদের সঙ্গে দেখা করছেন, দেখা করে উনি কি বলছেন, কারো তালিকা দিয়েছেন কি দেন না সেটা আমি জানি না, কিন্তু আমরা দেখেছি উনি দেখা করার পরে 6 জন লোককে ওখান থেকে সরানো হয়েছে এবং 6 জনই খুব সিনিয়র লেভেলের লোক। এটা কি নিশ্চিত যে নিশ্চিত 6 জনকে সরানো হয়েছে, সে তালিকা আমি পেয়েছি, এবং তারাও বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদেরকে বলছে তোমরা পদত্যাগ করো। তারা পদত্যাগ করছে। কি কারণে পদত্যাগ করতে বলছে? যদি তারা না যেয়ে থাকে তাহলে মালিক পক্ষ কেন তাদেরকে পদত্যাগ করতে বললো, এটা মালিক পক্ষকে জবাবদিহি করতে হবে, করা উচিত আমি মনে করি। আমি মনে করি সিটি গ্রুপকে জিজ্ঞাসা করা উচিত এবং সিটি গ্রুপের এই ব্যাপারে ক্লিয়ার দেওয়া উচিত, বিবৃতি দেওয়া উচিত, কেন সেই 6 জন লোককে তারা পদত্যাগ করতে বললো একদিনের মাথায়। কেন? তারা চাইলেই পারে না। হ্যাঁ পারে, আপনি বলবেন যে আমি কোনো আইন কোন মাইনে, আমার ইচ্ছা টাকা আছে আমি মালিক আমি করবো না, আপনি সেটা করতে পারেন না, করলে আপনি অপরাধী হবেন, আপনি মানুষের চোখে আপনি অন্যায় করছেন, আপনি অমানবিক আচরণ করছেন, আপনি অমানবিক আচরণ করতে পারেন না। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো যে জিনিসটা নাকি ওই হাসনাত আব্দুল্লাহ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, উনি বলেছেন যে উনি গিয়েছেন এবং উনি ওনার বিরুদ্ধে এই টিভি কি করছে, এর আগে কি করছে, তার আগে কি করে, এই সমস্ত কাহিনী বলছেন। এই কাহিনী বলার জন্য আপনার ওই অফিসে যাওয়ার দরকার পড়ে না, আপনি বাড়ির থেকে বলেন। আপনার ওখানে যে কেন বলতে হবে, আপনি যে যখন বলেন এবং আপনারা যে কাজ করছেন এখন সারাদিন, সচিবালয়ে যাচ্ছেন, এই তদবির করছেন, ওই সালিশি করছেন, এগুলির মাধ্যমে সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান এক ধরনের চাপ অনুভব করে। সেই চাপজনিত কারণে তারা যদি কাউকে বাদ দেয়, সেটা কিন্তু প্রকারান্তরে তার দায়িত্ব কিন্তু আপনার উপরে আসে। হাসনাত আব্দুল্লাহকে আমি একটা কথা বলবো, ভাই এটা আপনি পারেন না। এবং উনি আবার বলছেন যে উনি নাকি কঠোরভাবে মুক্ত সাংবাদিকতার পক্ষে, আবার পাশাপাশি এটাও বলছেন যে মুক্ত সাংবাদিকতা মানে বস্তুনিষ্ঠ সাংবাদিক। আরে ভাই, বস্তুনিষ্ঠতা কাকে বলে? বস্তুনিষ্ঠতার সংজ্ঞা কে নির্ধারণ করবে? হাসনাত আব্দুল্লাহ নির্ধারণ করবে, নাকি পাঠক নির্ধারণ করবে, নাকি সিটি গ্রুপ নির্ধারণ করবে, নাকি ওই প্রতিষ্ঠানের সম্পাদক যিনি আছেন তিনি নির্ধারণ করবেন? প্রত্যেকটা মিডিয়ার একটা পলিসি থাকে। আপনি যদি আমেরিকায় যান, CNN এর যে পলিসি আর ফক্স টিভির পলিসি কিন্তু এক না। যে জিনিসটা CNN এর কাছে বস্তুনিষ্ঠ, সেই জিনিসটা কিন্তু ফক্সের কাছে বস্তুনিষ্ঠ না। এটা আপনি বুঝতে হবে। আপনি বড়জোর কি বলতে পারেন যে ডিফেমেশন যেন না করে, সে যেন আপনাকে আপনার জন্য ক্ষতি করে, সামাজিকভাবে আপনার ক্ষতি হয় এমন কিছু মিথ্যা যেন সে না বলে। এখন আপনি একটা আকাম করবেন, সেটা বললে পরে আপনার ডিফেমেশন হবে, এটা নিয়ে কিন্তু আপনি বলতে পারবেন না। আমি যদি আজগুবি কথা বলি, সেটাতে যদি আপনার ক্ষতি হয় তখন আপনি বলতে পারবেন। এইটা হাসনাত সাহেবের কাজ না। এখন ওনারা সমন্বয়ক হয়ে পুরা মানে গণ অভ্যুত্থানের মানে আপনার দাবিদার হয়ে গেছেন, বিজয়ী।
এবং দাবিদার ওনারা কেউ কয় না, ওনারা নিজ দায়িত্বে হয়ে গেছেন, হয়ে নিয়ে ওনারা এখানে যান ওইখানে যান, এরে কথা বলেন তারে জ্ঞান দেন, এইগুলি ভাই ঠিক না।